হ্যালো স্টুডেন্টস, আজ আমরা ক্লাস 9-এর তাপ অধ্যায়ের বেশ কিছু অঙ্ক শিখব, যেগুলো ক্যালোরিমিতির মূলনীতি সম্পর্কিত বেশ কিছু অঙ্ক আছে, সেগুলোই আমরা মূলত আলোচনা করব আজকে। দেওয়া আছে সমভরের দুটি তরলের উষ্ণতা যথাক্রমে T1 এবং T2, যেখানে T1 গ্রেটার দেন T2 অর্থাৎ T1 T2 থেকে বড়। তরল দুটিকে মিশ্রিত করলে মিশ্রণের উষ্ণতা হয় T, মিশ্রণের উষ্ণতা হয়েছে চূড়ান্ত উষ্ণতা T। এখন তরল দুটির আপেক্ষিক তাপের অনুপাত নির্ণয় করতে হবে। তরল দুটির আপেক্ষিক তাপ আমাদের কি হবে সেটা আমাদেরকে বের করতে হবে। সমভরের বলেছে, তাহলে ভর আমরা ধরে নিতে পারি, আপেক্ষিক তাপটা আমরা ধরে নিই। মনে করি তরল দুটির আপেক্ষিক তাপ যথাক্রমে S1 ও S2 এবং তরল দুটির ভর প্রতিটির ভর m, প্রতিটির ভর m। এখন যেহেতু সমভরের বলেছে তাই প্রত্যেকটার ভর m, আর আপেক্ষিক তাপ প্রথমটার ক্ষেত্রে S1, দ্বিতীয়টার ক্ষেত্রে S2। ক্যালোরিমিতির মূলনীতি কি বলছে না, উষ্ণ বস্তু দ্বারা বর্জিত তাপ সমান সমান শীতল বস্তু দ্বারা গৃহীত তাপ। তাহলে আমরা সরাসরি লিখে দিই, অর্থাৎ ক্যালোরিমিতির মূলনীতি অনুসারে ক্যালোরিমিতির মূলনীতি অনুসারে কি হবে, উষ্ণ বস্তু ভর m, আপেক্ষিক তাপ S1 ইনটু আমাদের উষ্ণ বস্তু তাপ বর্জন করেছে, উষ্ণ বস্তুকে না T1 বড়, তাহলে T1 বেশি উষ্ণ, সে তাপ বর্জন করেছে, তাহলে T1 বড় হয়, T1 থেকে কোথায় গেছে, সে -T তে গেছে। তাহলে m S1 ইনটু উষ্ণতার পরিবর্তন অর্থাৎ m ST, T আমাদের উষ্ণতার পরিবর্তন, তাহলে T1 বড় ছিল, চূড়ান্ত উষ্ণতা তার থেকে কম হয়, T1 - T হলো। দ্বিতীয় বস্তু যেটা শীতল, সে তাপ গ্রহণ করেছে, তারও ভর m, তার আপেক্ষিক তাপ S2 ইনটু সে কি করেছে, উষ্ণতা গ্রহণ করেছে, গ্রহণ করে তার উষ্ণতা তাহলে বেড়েছে, তাহলে যদি বেড়ে থাকে তাহলে তার চূড়ান্ত উষ্ণতার থেকে তার উষ্ণতা কম, তাহলে T মাইনাস আমাদের T2। এখান থেকে কি আসছে, দুদিক থেকে m কেটে যাবে, আমরা সরাসরি S1 বাই S2 লিখে দিই। এখানে S2 নিচে আছে, তাহলে S2 এর সঙ্গে যেটা আছে সেটা উপরে থাকবে, T মাইনাস T2 বাই S1 এর সঙ্গে উপরে কি ছিল, আর T1 মাইনাস T। তাহলে এটাই আমাদের উত্তর, আপেক্ষিক তাপ দুটোর অনুপাত, অর্থাৎ মিশ্রণের চূড়ান্ত উষ্ণতা যদি T হয় তাহলে তরল দুটির আপেক্ষিক তাপের অনুপাত T মাইনাস T2 বাই T1 মাইনাস T, যেখানে T হচ্ছে চূড়ান্ত উষ্ণতা, T2 হচ্ছে অপেক্ষাকৃত শীতল বস্তুর উষ্ণতা, আর T1 হচ্ছে অপেক্ষাকৃত উষ্ণ বস্তুর উষ্ণতা। তাহলে এখান থেকে আমরা দুটো আপেক্ষিক তাপের অনুপাত পেয়ে গেলাম, এটাই শেষ। এরপর চলে আসছি পরবর্তী অঙ্কে। দেওয়া আছে দুটি তরলের আপেক্ষিক গুরুত্ব যথাক্রমে 0.8 ও 0.5। প্রথম তরলের 3 লিটার এবং দ্বিতীয় তরলের 2 লিটারের তাপমাত্রা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে সমপরিমাণ তাপ লাগে। তরল দুটির আপেক্ষিক তাপের অনুপাত কত? এখন আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে। আপেক্ষিক গুরুত্ব হচ্ছে কোন বস্তুর ভর বাই সময় 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ভর। এখন আপেক্ষিক গুরুত্ব যেটা দেওয়া থাকবে সেটাই হবে তার ঘনত্ব 0.8 গ্রাম পার সেমি কিউব। প্রথম তরলের ঘনত্ব, প্রথম তরলের ঘনত্ব সমান সমান
0.8 গ্রাম পার সেমি কিউব। যেহেতু আপেক্ষিক গুরুত্ব 0.8 তাই ঘনত্ব হবে 0.8 গ্রাম পার সেমি কিউব। এবং দ্বিতীয় তরলের এবং একই রকম ভাবে দ্বিতীয় তরলের ঘনত্ব কি হবে আমাদের 0.5 গ্রাম পার সেমি কিউব। তাহলে প্রথম তরলের 3 লিটারের আয়তন আমরা ভর পেয়ে যাব। এখানে 3 লিটার আয়তন দেওয়া আছে, ঘনত্ব দেওয়া আছে 0.8 গ্রাম পার সেমি কিউব। তাহলে প্রথম তরলের ভর কত হবে? তাহলে প্রথম তরলের প্রথম তরলের 3 লিটার সমান সমান 3000 ঘন সেন্টিমিটার এর ভর, সেটাকে যদি আমরা m1 ধরি সমান সমান কত আসবে? 3000 ইন্টু 0.8, 3000 ইন্টু 0.8 এত গ্রাম, 3 8 24, পিছনে দুটো শূন্য হবে, একটা শূন্য দশমিক দিয়ে শূন্য কেটে যাবে, 2400 গ্রাম। দ্বিতীয় তরলের 2 লিটার সমান সমান 2000 ঘন সেন্টিমিটার এর ভর যদি আমরা m2 ধরি, m2 সমান সমান কি হবে? 2000 ইন্টু আমাদের 0.5 দেওয়া আছে, তাহলে এত গ্রাম, গুণ করলে 5 দুগুণ 10, পিছনে 3টে শূন্য আছে, দুটো শূন্য বসবে, দশমিকের পর আরেকটা, এত গ্রাম। তাহলে কি আছে আমাদের? আপেক্ষিক গুরুত্ব দেওয়া ছিল, সেটা তাহলে প্রথম তরলের ঘনত্ব 0.8 গ্রাম পার সেমি কিউব আর দ্বিতীয় তরলের ঘনত্ব 0.5 গ্রাম পার সেমি কিউব। প্রথম তরলের 3 লিটার, 3 লিটার সমান 3000 ঘন সেন্টিমিটার, এটা আয়তন। আয়তনকে যদি আমরা ঘনত্ব দিয়ে গুণ করি তাহলে কি পাবো? ভর পাবো। তাহলে ভর পেয়ে গেলাম প্রথম তরলের, একই রকম ভাবে দ্বিতীয় তরলের ভর পেয়ে গেলাম। এবার তরল দুটি উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে একই পরিমাণ তাপ লাগে। প্রথমটার জন্য যে পরিমাণ তাপ লাগে দ্বিতীয়টার ক্ষেত্রেও সেই পরিমাণ তাপ লাগে, যদিও তাদের ভর আলাদা, আপেক্ষিক তাপ আলাদা হওয়ার জন্য এটা সম্ভব হয়। তাহলে আমরা ধরে নিই, মনে করি প্রথম তরলের আপেক্ষিক তাপ S1 আর দ্বিতীয় তরলের ক্ষেত্রে S2। মনে করি প্রথম ও দ্বিতীয় তরলের আপেক্ষিক তাপ যথাক্রমে S1 ও S2। এখন প্রশ্নানুসারে আমাদের কি বলেছে? প্রথম তরল যে পরিমাণ তাপ লাগবে 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করার জন্য, দ্বিতীয় তরলের ক্ষেত্রেও সেই পরিমাণ তাপ লাগবে। তাহলে প্রশ্নানুসারে আমরা কি লিখতে পারি? প্রশ্নানুসারে সূত্র কি? mst, m কত? ভর প্রথম তরলে m1, m1 হচ্ছে 2400 ইন্টু S1 ইন্টু t কত? 1 ডিগ্রি বৃদ্ধি করেছে তাই একই হবে। দ্বিতীয় তরলের m2, m2 কত? 1000 ইন্টু S2 ইন্টু 1। এবার আমাদের বলেছে তরল দুটির আপেক্ষিক তাপের অনুপাত, তাহলে S1 বাই S2 বের করতে হবে। উপরটা মুছে দিই। অতএব S1 বাই S2, S2 সহগ উপরে যাবে, S2 সহগ আছে 1000 বাই S1, S1 উপরে আছে যেহেতু তার সহগ নিচে যাবে, আছে 2400, দুটো শূন্য কাটো, 5 দুগুণ 10, 12 দুগুণ 24, অতএব S1 বাই S2 is equal to 5/12, অর্থাৎ তরল দুটির আপেক্ষিক তাপের অনুপাত 5:12। এটাই আমাদের উত্তর। চলে আসি পরবর্তী অঙ্কে। দেওয়া আছে
200 গ্রাম ভরের একটি প্লাটিনাম খণ্ডকে চুল্লিতে গরম করে 500 গ্রাম ভর ও 0.1 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস আপেক্ষিক তাপ বিশিষ্ট একটি পাত্রে থাকা 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 650 গ্রাম জলে ধীরে ফেলা হলো। মিশ্রণের চূড়ান্ত উষ্ণতা 25 ডিগ্রি সেন্টিগ্রেড হলে চুল্লির উষ্ণতা কত? আর প্লাটিনামের আপেক্ষিক তাপ দেওয়া আছে। এখন 200 গ্রাম ভরের প্লাটিনাম খণ্ডকে চুল্লিতে দেওয়া হয়েছে, তাহলে চুল্লির উষ্ণতা যা হবে সেটাই হবে আমাদের প্লাটিনাম খণ্ডের উষ্ণতা। তাহলে ধরে নিই, মনে করি চুল্লির উষ্ণতা সমান সমান প্লাটিনাম খণ্ডের উষ্ণতা প্লাটিনাম খণ্ডের উষ্ণতা ইজ ইকুয়াল টু টি ডিগ্রি সেলসিয়াস, এটা আমরা ধরে নিলাম। এখন আমাদের প্লাটিনামটা আমাদের 500 গ্রাম ভর আর 0.1 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস আপেক্ষিক তাপে একটি পাত্রে ফেলা হয়েছে। আর পাত্রের উষ্ণতা কত দেওয়া আছে? 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, 650 গ্রাম জল আছে, তাহলে 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে এই পাত্রটা আছে। তাহলে আমাদের পাত্র তাপ নেবে, আর কে তাপ নেবে? জল তাপ নেবে। পাত্র এবং জল তাপ নেবে, আর ছাড়বে কে? আমাদের ছাড়বে না প্লাটিনাম খণ্ড। তাহলে প্লাটিনাম খণ্ড দ্বারা বর্জিত তাপ কিরকম হবে সেটা আমরা দেখে নিই। আমরা এটাকে একেবারেই করে দিতে পারি, ক্যালোরিমিতির মূলনীতি অনুসারে লিখে দিই। আমাদের ক্যালোরিমিতির মূলনীতি অনুসারে মূলনীতি অনুসারে কি হবে না, প্লাটিনাম আমাদের তাপ ছাড়বে। সে কি পরিমাণ তাপ ছাড়বে? তার ভর m ইন্টু তার আপেক্ষিক তাপ দেওয়া আছে। আমাদের প্লাটিনামের আপেক্ষিক তাপ এই যে 0.03, তাহলে ms হলো ইন্টু টি। তাহলে প্লাটিনামের উষ্ণতা ছিল টি, সেখান থেকে কমে কত হয়েছে? চূড়ান্ত উষ্ণতা 25, তাহলে mst হয়ে গেল। কে তাপ নেবে? এই তাপ থেকে কে তাপ নেবে? নেবে আমাদের পাত্র এবং জল। পাত্র ভর কত? 500 গ্রাম ভর ইন্টু পাত্রের আপেক্ষিক তাপ কত দেওয়া আছে? 0.1 ইন্টু উষ্ণতা। উষ্ণতা ছিল কত পাত্রের? 10 ডিগ্রি সেন্টিগ্রেডের জল যখন পাত্রে আছে তাহলে অবশ্যই পাত্রের উষ্ণতা 10 ডিগ্রি সেন্টিগ্রেড হবে। তাহলে সে 25-এ গেছে, ছিল কত? 10 প্লাস পাত্র তাপটা নিল, এবার জল নেবে। জল কত আছে? 650 গ্রাম জলে, তাহলে জলের ভর 650 ইন্টু জলের আপেক্ষিক তাপ সবসময় 1 ইন্টু উষ্ণতার পার্থক্য 25 হয়েছে, ছিল 10। তাহলে এখান থেকে আমরা সমাধান করলে পেয়ে যাব 200 ইন্টু 0.03, 3 দিয়ে গুণ করলে 3 দুগুণ 6, দশমিক দুটোর পর, তাহলে 6ই হবে। 6 ইন্টু t মাইনাস 25 ইজ ইকুয়াল টু, এটা কত আসবে? 50 ইন্টু 25 মাইনাস আমাদের 10 মানে 15 প্লাস 650 ইন্টু 25 মাইনাস 10 মানে হচ্ছে আমাদের 15 और 60 625 150 ইজ ইকুয়াল টু, দেখো দুটোর থেকে 15 কমন যায়, 15 কমন গেলে 650 প্লাস 50 700 হয়, 700 ইন্টু 15 তাহলে কত হয়? একেবারে আমরা বলে দিই 700 ইন্টু 15 করলে 7 15 105, 7 15 105, তার পিছনে দুটো শূন্য, এর সঙ্গে কে যোগ হবে 60 ইজ ইকুয়াল টু
150 যোগ হবে, তাহলে 10,650 আসলো। অতএব t ইজ ইকুয়াল টু কি আসবে, 10,650 বাই 6। কাটাকুটি 6 দিয়ে দেখে নিই, 6 একে 6, 4 46, 6 7 42, 4 45, 6 7 42, 3 30 চলে যাচ্ছে। 6 একে 6, 4 46, 6 7 42, 4 45, আবার 6 7 42, 3 30, 5 6 30, তাহলে সমান সমান কত আসলো না 1775। তাহলে কি হবে, অতএব উত্তর লিখে দাও। কি চেয়েছিল, চুল্লির উষ্ণতা কত, অতএব চুল্লির উষ্ণতা চুল্লির উষ্ণতা 1775 ডিগ্রি সেন্টিগ্রেড। এটাই উত্তর। আমরা কি করলাম তাহলে, প্লাটিনাম তাপ ছেড়েছে সেটা বের করে নিলাম, সেটা সমান সমান পাত্র এবং জল কি পরিমাণ তাপ নিয়েছে, তাহলে সেই দুজনের মধ্যে সমতা বিধান করলে আমরা কি পেয়ে যাব, টি এর মান। তাহলে টি এর মান এখান থেকে ক্যালকুলেট করে পেলাম 1775। এটাই আমাদের চুল্লির উষ্ণতা। এর পরের অঙ্কে আছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 20 গ্রাম জলের সঙ্গে 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 40 গ্রাম জল মেশানো হলো, চূড়ান্ত উষ্ণতা কত হবে। দেখবে এখানে খেয়াল করে দেওয়া আছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 20 গ্রাম জল, এটা কিন্তু বরফে নেই, আছে জল হয়ে, তাহলে লিন তাপের কোনো এখানে ব্যাপার নেই আমাদের। তাহলে এই 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জল তাপ গ্রহণ করবে কার থেকে, না 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 40 গ্রাম জল থেকে। চূড়ান্ত তাপমাত্রা কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। ধরে নিই চূড়ান্ত তাপমাত্রাটি, মনে করি চূড়ান্ত তাপমাত্রা বা চূড়ান্ত উষ্ণতা সমান সমান টি ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে ক্যালোরিমিতির মূলনীতি অনুসারে ক্যালোরিমিতির মূলনীতি অনুসারে আমরা কি লিখতে পারি, কে তাপ নেবে না আমাদের 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 20 গ্রাম জল কি পরিমাণ তাপ নেবে, তাহলে m 20, জলের আপেক্ষিক তাপ 1 ইনটু টি। টি কত না উষ্ণতার পরিবর্তন, তাহলে চূড়ান্ত উষ্ণতা টি হলে সেটাই বড়, আর ছিল কত না 0-তে, তাহলে সেই পরিমাণ তাপ নিল। আর ছাড়লো কে, 40 গ্রাম ভরের জল, তারও আপেক্ষিক তাপ 1 ইনটু উষ্ণতার পরিবর্তন ছিল কত না 20 ডিগ্রি সেন্টিগ্রেডে ছিল, সেখান থেকে হয়েছে টি-তে, তাহলে 20 বড়, 20 বিয়োগ টি হবে। তাহলে এখান থেকে কত আসছে আমাদের 20t is equal to 40 into 20 minus 40t। 40t এদিকে চলে আসলে আমাদের কি হবে, 20 plus 40 একেবারে করে দিতে পারো তোমরা, সমান সমান 40 গুণ 20, গুণটা করার দরকার নেই। অতএব t is equal to 40 plus 20 করলে অটোমেটিক্যালি 60ই হয়, আমরা এই স্টেপটা একটু জাম দিলাম, 40 plus 20 হলে 60 হয়, সেই 60 দিয়ে আমরা এখানে ভাগ করলাম, 3 দুগুণ 6, তাহলে আসলো কত না 40/3। 40/3 এর মান কত আসে আমরা দেখে নিই, 3 একে 3, 1 10, 3 3 9, 1 দশমিক দিয়ে 0, 3 3 9, তাহলে আমাদের 13.3 পৌনঃপুনিক বা 13.33 লিখতে পারি, বা 13.3ই লিখে দাও। অতএব এটা সমান সমান 13.3। অতএব আমাদের চূড়ান্ত উষ্ণতা হবে
13.3 ডিগ্রি সেন্টিগ্রেড। এটাই আমাদের উত্তর। কারণ চূড়ান্ত তাপমাত্রা 0 ডিগ্রির থেকে বেশি, 20 ডিগ্রির থেকে কম হবে, কারণ 0 ডিগ্রি আর 20 ডিগ্রি উষ্ণতার জল দুজনে মিশ্রণ করা হয়েছে, তাহলে নিশ্চয়ই 0 থেকে বড় হবে, আবার 20 থেকে ছোট হবে। তাহলে টি এমনই, 0 থেকে বড় ধরে নিয়েছি, 20 থেকে ছোট ধরে নিয়েছি, তাই 20 থেকে টি বিয়োগ হয়েছে আর টি থেকে 0 বিয়োগ হয়েছে। এই হচ্ছে আমাদের সমাধান। তাহলে নির্ণয় চূড়ান্ত উষ্ণতা আমাদের হচ্ছে 13.3 ডিগ্রি সেন্টিগ্রেড। পরবর্তী অঙ্কে দেওয়া আছে সমভরের তিনটি তরল এ, বি ও সি এর উষ্ণতা যথাক্রমে 10 ডিগ্রি সেন্টিগ্রেড, 30 ডিগ্রি সেন্টিগ্রেড ও 40 ডিগ্রি সেন্টিগ্রেড। এ ও বি কে মিশ্রিত করলে মিশ্রণের উষ্ণতা হয় 15 ডিগ্রি সেন্টিগ্রেড, আবার বি ও সি কে মিশ্রিত করলে মিশ্রণের উষ্ণতা হয় 34 ডিগ্রি সেন্টিগ্রেড। তরল তিনটির আপেক্ষিক তাপের অনুপাত কত আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে তরল তিনটির আপেক্ষিক তাপ আমরা ধরে নিতে হবে, দেখে নিই। তাহলে মনে করি তরল তিনটির আপেক্ষিক তাপ যথাক্রমে S1, S2 এবং S3। এখন এ ও বি, আরেকটা জিনিস আমরা ধরে নিই, তরল তিনটির আপেক্ষিক তাপ যথাক্রমে S1, S2 ও S3 ধরে নিই, ও S3, এবং প্রতিটি তরলের ভর m। এখন এ আর বি কে মিশ্রিত করলে চূড়ান্ত উষ্ণতা হয় 15 ডিগ্রি সেন্টিগ্রেড। এ ও বি তরলকে মিশ্রিত করলে ক্যালোরিমিতির মূলনীতি অনুসারে লিখতে পারি, কি লিখতে পারি আমরা, MST m ইন্টু প্রথম এ তরলের আপেক্ষিক তাপ S1 ইন্টু টি। টি চূড়ান্ত উষ্ণতা কত হয়েছে না, আমাদের 10 আর 30 মিশিয়ে হয়েছে 15। তাহলে সেক্ষেত্রে আমাদের পার্থক্য কত, 15 মাইনাস 10, এ দ্বারা গৃহীত তাপ ইজ ইকুয়াল টু বি দ্বারা বর্জিত তাপ M(S2) ইন্টু টি। বির উষ্ণতা কত ছিল 30, সেখান থেকে সে কত এসছে 15 এসছে বলেছে এ আর বি কে মেশানোর পর, তাহলে 30 মাইনাস 15 হয়ে যাবে। এটা আমরা কার জন্য করলাম, রাফে এ আর বি কে মিশিয়ে দিয়েছি। এ ছিল আমাদের 10 আর বি ছিল আমাদের 30, দুজনে মিলে কত হয়েছে 15। তাহলে 15 বিয়োগ 10 হবে আর 30 বিয়োগ 15 হবে, সেটাই করেছি। 15 বিয়োগ 10 আর 30 বিয়োগ 15, দুদিক থেকে mm কেটে যাবে। অতএব এখান থেকে আমরা S1 সমান সমান পেয়ে যাব। S1 সমান সমান কি হবে, 15 বিয়োগ 10 মানে 5 আসবে। তাহলে উপরে কত আসছে S2 ইন্টু 15, S2 ইন্টু 15, আর নিচে এখান থেকে 5, 15 আর 5 কেটে গেল, 3 এর 5 15, তাহলে S1 is equal to 3S2। অতএব আমরা S1 is equal to কি পাচ্ছি 3S2। S2 কে S1 এর আকারে প্রকাশ করলে আমাদের সবথেকে বেশি সুবিধা হবে, দেখো।
তাহলে S2 ইজ ইকুয়াল টু আমরা লিখে দিই, S2 ইজ ইকুয়াল টু কি হবে 1/3 S1, 1/3 S1। এরপর বলেছে কি বি আর সি কে মিশ্রিত করলে চূড়ান্ত উষ্ণতা হয় 34 ডিগ্রি। তাহলে বি ও সি তরলকে মিশ্রিত করলে একই রকম ভাবে লিখে নিই, বি ও সি তরলকে মিশ্রিত করলে ক্যালোরিমিতির মূলনীতি অনুসারে লিখতে পারি কি লিখতে পারি বি তাপ আমাদের নেবে, কারণ বি 30 সি 40, তাহলে বি তাপ নেবে, বি ভর এম ইন্টু বি আপেক্ষিক তাপ S2 ইন্টু আমাদের বি তাপ নিয়ে কথা হয়েছে না হয়েছে আমাদের চূড়ান্ত উষ্ণতা 34, এটা যেমন ছিল এখানটা এ বি জায়গায় হয়ে গেল আমাদের এখন বি আর সি, এখানটা চলে এলো কি বি প্লাস সি, বির ক্ষেত্রে আমাদের আছে 30 আর সির 40, দুজনে মিলে হয়েছে 34, সেটাই আছে বি 30 40 দুজনে মিলে হয়েছে 34, তাহলে 34 বিয়োগ 30 40 বিয়োগ 34, তাহলে ms2 ইনটু আমাদের 34 বিয়োগ 30 ইজ ইকুয়াল টু কি হবে সি দ্বারা বর্ধিত তাপ m ইনটু সি এর আপেক্ষিক তাপ S3 ইনটু সি দ্বারা বর্ধিত তাপের পরিমাণ কি উষ্ণতার পার্থক্য কত না 40 বিয়োগ 34, কি আসে উপরে দেখে নিই, তাহলে এখানে mm কেটে যাচ্ছে, 34 বিয়োগ 30 করলে 4 হচ্ছে, और 4s2 ইজ ইকুয়াল টু আমাদের কি আসছে 6s3 এলো, তাহলে আমাদের s3 সমান সমান কত, s3 সমান সমান হবে 4/6s2 ইজ ইকুয়াল টু 4/6 মানে 2 দিয়ে কাটলে 2/3 ইনটু s2 সমান সমান দেখো এখান থেকে আমরা পেয়েছি 1/3s1, তাহলে এটাকে লিখে দিলাম 1/3s1 সমান সমান আসবে 2/9s1, তাহলে s3 সমান সমান পেলাম 2/9s1, s2 সমান সমান পেলাম 1/3s1 আর s1 তো নিজে ছিলই, অতএব আপেক্ষিক তাপ তিনটির অনুপাত আপেক্ষিক তাপ তিনটির অনুপাত সমান সমান s1 s2 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 s3, s1 টা s1 ই থাকলো, s2 এর জায়গায় আমরা কি লিখতে পারি 1/3s1 আর s3 এর জায়গায় লিখতে পারি 2/9s1, সবকটা s1 আমরা তুলে দিয়ে 9 দিয়ে গুণ করলে দেখো এখানে আসবে 9 is 2 3 is 2 তাহলে আপেক্ষিক তাপ তরল তিনটির আপেক্ষিক তাপের অনুপাত বা আপেক্ষিক তাপ তিনটির অনুপাত বা তিনটি তরলের আপেক্ষিক তাপের অনুপাত 9:3:2, এখান থেকে s1 ই থাকলো, s2 এর মান আমাদের আছে 1/3 into s1 সেটাই বসিয়েছি, s3 এর মান আমরা পেয়েছি এখান থেকে 2/9s1, s1 তুলে দাও লসাগু 9 9 দিয়ে সবকটাকে গুণ করো তাহলে 9 into 1 9 হয়, 9 into 1/3 3 3 কে 9 3 হবে, 9 into 2/9 9 9 কেটে গেল 2 পড়ে থাকলো, তাহলে 9:3:2 এটাই আমাদের ওই তিনটি তরলের আপেক্ষিক তাপের অনুপাত। এছাড়াও যে সমস্ত অঙ্কে তোমাদের অসুবিধা হচ্ছে তাপ ছাড়াও অন্যান্য চ্যাপ্টার হতে পারে সেগুলো অবশ্যই কমেন্টসে জানাবে,
নেক্সট ক্লাসে সেইগুলো নিয়ে অবশ্যই আলোচনা করব।